তিনটা পাখি 1 কেজি হয় প্রসেস করার পর। শুধু ফ্রেশ মাংস 1 কেজি, আর 1 কেজি মাংস কিন্তু কম না। 2টা 5টা দিয়ে বাণিজ্যিক হয় না কখনো। বাণিজ্যিক করতে হলে হিউজ করতে হবে, আপনার প্রতিনিয়ত 2-4-5 হাজার বাচ্চা ফুটাইতে হবে, ওইটা মার্কেটে মাংসের আকারে বিক্রি করতে হবে। এটা যারা প্রফেশনাল বাণিজ্যিক খামার করতেছে তাদের জন্য নিঃসন্দেহে লাভ হবে। টনিক্স পাখির আমার কাছে বেশ কয়েকটা জাত আছে। সাদাটা অনেকের কাছে দেখে থাকবেন, কারণ এই সাদাটা আমি আগে সংগ্রহ করছিলাম, সাদাটা অনেকের আমি দিছি। এখন বাকি যে জাতগুলো আছে এগুলোও সবার মাঝে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জের পরাণগঞ্জ এলাকাতে। আজকে আমরা সেখানে সাগর ভাইয়ের ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স যে কোয়েল পাখি রয়েছে, বর্তমানে বাংলাদেশে খুব আলোড়ন সৃষ্টিকারী একটি পাখি, যে পাখিটি কিন্তু 40 দিনে 400 থেকে 450 গ্রাম ওজন হয়ে থাকে এবং বছরে কিন্তু বেশ ভালো ডিমও দিয়ে থাকে। তো এই পাখিটি নিয়ে কিন্তু অনেকেই এখন আলোচনা সমালোচনা করছেন। তো আজকে আমরা আপনাদেরকে এই পাখিটি সম্পর্কে জানাবো, যে এই যে সাগর ভাই পাখিগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন, এবং ওনার এখানে কিন্তু বেশ কয়েকটি জাতও রয়েছে। ওনার এখানে শুধু কিন্তু একটি নেই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে 3টি কালারের, এবং এখানে বেশ কয়েকটি জাতের পাখি রয়েছে। তো সাগর ভাই এই যে পাখিগুলো নিয়ে কাজ করতেছেন, আসলে উনি এই পাখিগুলো কীভাবে লালন পালন করতেছেন, এবং এই যে নতুন জাতের পাখি যেটা অল্প দিনে 400 থেকে 450 গ্রাম ওজন হয়ে থাকে, এই পাখির বাণিজ্যিক সম্ভাবনা বাংলাদেশে কেমন রয়েছে সে বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সাগর ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাগর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাগর ভাই খুব সুন্দর পাখি দেখতেছি হাতে, কি পাখি এটা? এটার নাম হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স। জায়ান্ট কটনিক্স পাখি, ইউরোপিয়ান। জি আচ্ছা আচ্ছা, এই পাখিটা সম্পর্কে একটু জানতে চাই। এই পাখিটা মূলত আমরা এক্সোটিক্স অ্যানিমেল নিয়ে কাজ করি। আপনারা আমার এখানে অনেক আগেও আসছিলেন, এবং যারা আমাদের ভিডিও দেখে তারা অনেকেই জানে। আমরা ওই হিসেবে এই পাখিটা আমার মাথায় আসছিল যে বাংলাদেশে এমন একটা কিছু করতে হবে যেটা সবাই পালতে পারবে। অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কেজ বার্ড সংগ্রহ করে উইরা চলে যায়, বা জাপানি কোয়েল পাখি যেগুলো আছে এগুলোও যদি বাচ্চাদেরকে কেউ কিনে না দেয় উইরা চলে যায়। তো আমার এমন একটা চিন্তা ছিল যে মানুষের শখও পূরণ হবে, উইরা যাবে না, বা রাখার বাসস্থান নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সেক্ষেত্রে দেখলাম এই পাখিটা বাহিরের দেশে পাওয়া যাচ্ছে, ডানা থাকা সত্ত্বেও উঠতে পারতেছে না। ওখান থেকেই মূলত আমাদের এই পাখিগুলো সংগ্রহ করা, যে পাখিটা ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না। আমরা মূলত একটা উদ্দেশ্যেই সংগ্রহ করছি, যে পাখি উড়ে চলে যাবে না। তারপর আনার পরে আমরা দেখতেছি যে না, পাখিটা দ্রুত ওজন আসে। অন্য কোয়েল পাখি যেমন 150 গ্রাম ওজন আসে, এই পাখিটা প্রায় 400 থেকে 500 গ্রামের ভিতরে ওজন আসে। স্বাভাবিকভাবে 40 দিনে একটা পাখি 400 গ্রাম পর্যন্ত ওজন আসা পড়ে। আর যদি অ্যাডাল্ট ডিম পাড়া হয় তাহলে দেখা যাচ্ছে 450 গ্রাম, 460-70 গ্রাম পর্যন্ত ওজন আসে। আর এই পাখিটা দেখা যাচ্ছে যে অন্য পাখির মতোই ডিম ফুইটা বাচ্চা বাইর হনুর, বাচ্চার বয়স 45 দিন হইলেই ডিম পাড়া শুরু করে। কখনো 2-1 দিন এদিক সেদিক হইতে পারে, খাবার বা পরিবেশের উপরে নির্ভর করে। আর স্বাভাবিকভাবে অন্য পাখির তুলনায় যেহেতু সাইজটাও বড়, তাদের ডিমের সাইজটাও কিন্তু অন্য জাপানি কোয়েলের থেকে বেশি একটু বড়। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে এই পাখিটা হচ্ছে জাপানি কোয়েলের মতো 45 দিনে ডিম দিচ্ছে, কিন্তু এর মধ্যে যে সুবিধাটা পাচ্ছে সেটা হচ্ছে যে 40 দিনে সে 400 থেকে 450 গ্রাম পর্যন্ত তার ওজন আসে। আচ্ছা, তাহলে ওজনের দিক দিয়ে এটা খুব সুবিধা রয়েছে। ডিমের ক্ষেত্রে জানতে চাই, জাপানি কোয়েল যেরকম বছরে আপনার 250-300 ডিম দেয়, এই পাখিটা কতগুলো ডিম দিয়ে থাকে? যেহেতু আমি জাপানের কোয়েলেরও খামার সারা বছর করি নাই কখনো, শখের বসে কিছু কোয়েল ডিম খাওয়ার জন্য রাখছিলাম। আর এই কোয়েলটাও আমরা 1 বছর ধরে সংগ্রহ করি নাই, 1 বছরে কম সময় হয়েছে, 7-8 মাসের মতো হয়েছে। এর ভিতরে এখন পর্যন্ত 7-8 মাসের অভিজ্ঞতা বলতেছি। 7-8 মাসের ভিতরে আমরা যে পরিমাণ ডিম পাচ্ছি রেগুলারলি, হঠাৎ কখনো একটা পাখি মিস করতে পারে, তাছাড়া স্বাভাবিকভাবে রেগুলারলি ডিম পাচ্ছি। আর এটার বছরে কয়টা ডিম দেয় এটা আমি বলতে পারবো না, কারণ আমার এখানে 1 বছর পার হয় নাই। এখন মিথ্যা বললে অনেক কিছু বলা যাবে, যে পাখির ওজন 1 কেজি আর ডিম পারে বছরে 358টা। আচ্ছা আচ্ছা, যাক ধন্যবাদ সাগর ভাই, সত্য এবং যে সঠিক তথ্যটা সেটা দর্শকদের সামনে তুলে ধরার জন্য। তো সাগর ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কতগুলো পাখি প্রথমে সংগ্রহ করেছিলেন? আমি অল্প সংখ্যক বাইরে থেকে পাখি আনছি, তো এটা নির্দিষ্ট সংখ্যা আসলে বলতে পারতেছি না, কারণ খুবই অল্প সংখ্যক পাখি সংগ্রহ করছি। আনার পরে 3-4 মাস পর্যন্ত আমি পাখির যে বাচ্চাগুলো হয়েছে, যেহেতুগুলো দ্রুত সময়ে ডিম দেওয়া শুরু করে, তো বাচ্চা থেকে আমি প্যারেন্টস তৈরি করছি। এর ভিতরে বংশবৃদ্ধি করে প্যারেন্টস হওয়ার পর আমি চিন্তা করলাম, যেহেতু আমাদের ক্যাপাসিটি হয়ে গেছে, এখন বাচ্চা উৎপাদন হইলে আমি সবার মাঝে ছড়াইতে পারবো কিছু কিছু। তখন থেকে এটা অনেকের মাঝে ছড়ানোর চেষ্টা করতেছি, যারা শৌখিনভাবে। আমি মূলত আবারও বলতেছি, আমি কোনো বাণিজ্যিক কোনো খামারি না। ওই হিসাবে যদি কেউ বাণিজ্যিক চিন্তা করে আমার কাছ থেকে নিতে চাইতো, তাও আমি দিতে পারতাম না, কারণ আমি এসে শৌখিনভাবে সংগ্রহ করছি, অল্প সংখ্যক, এবং অনেক টাকা খরচ হয়েছে আমাদের। তো ওই হিসেবে শৌখিনভাবে করছি, শৌখিনভাবে অল্প অল্প করে 5টা 10টা করে অনেকরে দেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমরা শৌখিনভাবে করতেছি। যারা
পোলট্রি নিয়ে কাজ করে, বাণিজ্যিকভাবে কাজ করে, তাদের কাছ থেকে এটা নেক্সট টাইম বাণিজ্যিকভাবে সবাই সংগ্রহ করে মাংসের জন্য কাজে লাগাইতে পারবে। এটা নিয়ে এখন আমাদের কাছ থেকে বিশেষ করে যারা নক করতেছে বা নিতে আগ্রহী, তারা হয়েছে বিভিন্ন খামারি পর্যায়ে, যারা জাপানি কুয়েল নিয়ে কাজ করে বা কুয়েল পাখি নিয়ে কাজ করে, তারা চিন্তা করতেছে যে আমি 100 সংগ্রহ করে ওখান থেকে 500-1000 প্যারেন্টস করে ওই প্যারেন্টসগুলো থেকে যে বাচ্চাগুলো হবে এগুলো মার্কেটে বাণিজ্যিকভাবে করার চিন্তা ভাবনা। আর যেহেতু আমরা এক্সোটিক্স অ্যানিমেল নিয়ে কাজ করি, আমরা চাইলেও কিন্তু বাণিজ্যিক করতে পারবো না, কারণ আমাদের ওই পরিমাণ জায়গা ক্যাপাসিটি নাই বা লোক সংখ্যাও নাই যে ওই পরিমাণ সময় দিয়ে ওভাবে উৎপাদন করে মার্কেটিং করব। আমরা মূলত শৌখিন পোষা প্রাণী নিয়ে কাজ করি, বিশেষ করে হয়েছে নিজের শখ, মানে আমাদের এখানে বিভিন্ন ধরনের পশু পাখি আছে, যারা দেখছে তারা জানে আমরা নিজের শখের জন্য করি। তারপরে এইটা তো আমাদের কাছে মিরাক্কেলের মতো যে 40 দিনে ডিম দেয়, পাশাপাশি এত দ্রুত ওজন আসে। তাছাড়া আমাদের কাছে এমনও পশু পাখি আছে বাচ্চা ফুইটা 2 বছর অপেক্ষা করতে হয় তাদের কাছ থেকে 5টা ডিমের জন্যে। আচ্ছা আচ্ছা। আমরা মূলত এই ধরনের পশু পাখি পালি যেগুলো ডিমও দেয় খুব কম, বাচ্চাও দেয় খুব কম, কিন্তু সৌন্দর্য অনেক। ওই সৌন্দর্যতা থেকে এই পাখিটা সংগ্রহ করা। যদিও আপনারা এটা মানে শৌখিন পাখি হিসেবে এনেছিলেন, বাট এখন এটা দেখতে পাচ্ছেন যে এটা বাণিজ্যিক সম্ভাবনা খুব ভালো রয়েছে বাংলাদেশে। এটা শৌখিনভাবে সংগ্রহ করার পর যে জিনিসটা দেখতে পাইলাম যে আমার কাছে কয়েকটা জাপানি কোয়েল ছিল ডিমের জন্য। তো একই কোয়েল পাখি এত দ্রুত ওজন আসতেছে, মানে 3 গুণ ওজন আসা যায় একই সময়ে। ওখান থেকে আমার চিন্তা হইলো যে বাণিজ্যিকভাবে করা যাইতে পারে। আমি নিজেও একটা পরিকল্পনা করতেছি আলাদা একটা খামার নিয়ে ওখানে বাণিজ্যিকভাবে করে একেবারে চিপ রেটে সবার ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্যে। কিন্তু এটাতে একটা সময় লাগবে, কারণ বাংলাদেশে যেই পরিমাণ খামারি আমি যদি সবাইকে দিতে চাই, এখন দিতে গেলে আমার প্যারেন্টস সহ দিলেও আমি মাত্র খামারির 0.0% দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, আপনার প্যারেন্টসদের সংখ্যা জানতে চাই, বর্তমানে আপনার কাছে কতগুলো প্যারেন্টস রয়েছে? যেহেতু আমি শৌখিনভাবে করতেছি, আমরা অল্প থেকে বাড়াচ্ছিলাম, এই বাড়ানোর যে কার্যক্রমটা এটা আমার চালু আছে, এটা আমার নির্দিষ্ট গুণা নাই, কারণ বাচ্চা হচ্ছে অল্প কিছু কাউকে দিচ্ছি নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য, আর কিছু নিজের প্যারেন্টসের জন্য রাইখা দিচ্ছি। আমার পাখিও গুণা নাই, এই পাখি কতটুকু খাবার খায় তাও আমার আইডিয়া নাই। আমার ব্যাপার আমি ক্লিয়ার কথা বলি সবসময়, কারণ আমি এটা নিয়ে গবেষণা করি না। আর আমরা যেহেতু শখ নিয়ে কাজ করি, শখের জিনিস 80 টাকা তুলা বলে মানুষের একটা কথা আছে। শখ নিয়ে কাজ করি, দামের ব্যাপারেও বলতে পারবো না, কারণ আমরা অনেক দাম দিয়ে সংগ্রহ করছি, যেটা শুনলে অনেকে অবাক হবে। ওই দামও বলতেছি না, এখন বাচ্চার দাম কত আছে সেটাও বলবো না, কারণ আগামী 6 মাস পর আমি একটা নির্দিষ্ট রেটে দেওয়ার চেষ্টা করবো, যেটাতে খামারি পর্যায়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা। যেহেতু নতুন সংগ্রহ করছি, অল্প পাচ্ছি, এখন একটু দাম একটু বেশি আছে। এটার খাবার কী পরিমাণ খাবে এটা আমি সঠিক বলতে পারবো না। ডিমও 1 বছরে কয়টা দিবে এটা বলতে পারবো না, কিন্তু 7-8 মাসের অভিজ্ঞতায় রেগুলার ডিম পারে এটা বলতে পারবো। 40 দিন বয়স আসলে এই পাখিটা ওজন 400 গ্রাম থেকে 400 গ্রাম প্লাস আসবে, এটা বলতে পারবো। এই পাখিটা ডানা থাকা সত্ত্বেও উঠতে পারবে না, খুবই শান্ত প্রকৃতির, এবং এদের যে মর্টালিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা, আমরা এক্সোটিক্স নিয়ে কাজ করি, প্রফেশনাল কোনো খামারিও ছিলাম না যারা পোলট্রি নিয়ে কাজ করে। বাচ্চা ফোটার পর স্বাভাবিকভাবেই পালছি, কখনো পালছি যে ব্রুডিং কী জিনিস বুঝিও নাই প্রথম। এখন যেহেতু হিউজ হয়েছে, একসাথে বেশি পাখি পালতে গেলে ব্রুডিং ভ্যাকসিন সব মেনটেন করতে হয়। এখন যেহেতু একসাথে বেশি পাখি ব্রুডিং করি, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে যে ব্রুডিংয়ের একটা কোর্স আছে নাভি শুকানোর জন্যে, এটা ইউজ করি। একটু বড় হওয়ার পরে ক্যালসিয়াম বা জিঙ্ক, যেটা পাখির সৌন্দর্য এবং শারীরিক যে পায়ে স্ট্রংগুলো হওয়ার জন্য যেই ক্যালসিয়ামগুলো দিতে হয় যাতে প্রতিবন্ধী না হয়, থায়োবিন দিতে হয়, এখন এগুলো দিই। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনি প্রথমে ব্রুডিং করেছেন, কতদিন ব্রুডিং করেছেন, এবং এই যে জিঙ্ক এবং ক্যালসিয়াম দিয়েছেন, এগুলো কতদিন বয়সে দিয়েছেন, এগুলো যদি একটু বিস্তারিত বলেন, যারা পাখিগুলো পালন করে তারা যেন সেভাবে সঠিকভাবে পালন করতে পারে। এটা একদম সিম্পল, কেউ যদি অল্প পাখি নেই একবারে ইজিলি পালতে পারবে। আমি ব্রুডিং ছাড়া পালছি প্রথম, কিন্তু আমি কাউকে এটাতে উৎসাহিত করব না, কারণ অনেকটা নাভি না শুকাইলে এটা ক্ষতিগ্রস্ত হইতে পারে। সেক্ষেত্রে এটাকে যদি গরমকাল হয় এক ধরনের ব্রুডিং হবে, শীতকালে এক ধরনের, কারণ গরমকালে ব্রুডিংয়ের ক্ষেত্রে তাপমাত্রাটা একটা জরুরি বিষয়। যেহেতু এটা কিন্তু পাখি তার নিজে তা দেয়া ফুটায় না, এটা ইনকুবেটরের মাধ্যমে ফুটাইতে হয়, সেক্ষেত্রে তার একটা হিডের দরকার আছে একটা বাচ্চা ফুটার পর। আমাদের এখানে অটো কন্ট্রোলার ব্রুডার আছে যেগুলা তাপমাত্রা কন্ট্রোলারে নিয়ন্ত্রণ করে। এখানে আমরা প্রথমে বাচ্চা ফুটার পর, বিশেষ করে আমি যেটা দিই এটা বলতেছি, প্রথম দিন 36 ডিগ্রি দিই, তারপর প্রতিনিয়ত ধাপে ধাপে কমাইতে হয় তাপমাত্রা। আর ব্রুডিংয়ের জন্য নাভি শুকানোর জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধ আছে, এই কারণে নির্দিষ্ট ওষুধের নাম বলবো না। একটা অ্যান্টিবায়োটিক কোর্স করতে হয়, যেটাতে থেকে শুরু হয়। বাচ্চা ফুটার পর প্রথমত লাইসিবুটের পানি দিতে হয়, তারপর থেকে এই অ্যান্টিবায়োটিকের কোর্সটা 3 দিন, আমি বিশেষ করে আমি 3 দিন করি। 3 দিন করার পর একদিন গ্যাপ দিয়ে থায়োবিন পরে গ্যাপ দিয়ে জিঙ্ক, ক্যালসিয়াম, এমনভাবে 3 দিন করে একাধারে এক একটা ওষুধ আমরা চালাই। এটা বিভিন্ন খামারি বিভিন্ন রকম ওষুধের রুটিন হইতে পারে, আমি আমারটা বললাম। আচ্ছা, পাখিগুলোকে খাবার দাবার কি দিচ্ছেন?
এগুলাকে আমরা বাচ্চা ডিম থেকে ফোটার পর থেকে 30 দিন পর্যন্ত, আমি যখন প্রথম আনছি, আপনি শুনলে হাসবেন বা খামারিরা হাসতে পারে, আমি যখন প্রথম আনছি আমি তো জানতাম না যে কয়দিনে ডিম পারে। আমি ভাবছি, অনেকে আমাকে বলতো যে বাংলাদেশে যে জাম্বু কুয়েলগুলো আছে যেগুলো 200-250 গ্রাম ওজন হয়, এগুলো 60-70 দিনে ডিমে আসে। কত দিনে আসে আমি জানি না, আমাকে বলতো। তাই আমি ভাবছি আমারটা মনে হয় তাহলে এটা কমপক্ষে মিনিমাম 90 দিন লাগবে। সাইজে বড়, উঠতে পারে না, মানে একটু বড় জিনিস হলে তো ডিমে আসতে সময় লাগে। আচ্ছা। তো ওই চিন্তা করে ব্রয়লার ফিটি খাওয়াচ্ছি। আমি ভাবলাম যে 2 মাস ব্রয়লার খাওয়াবো, লাস্টের 1 মাস লেয়ার খাওয়াবো। আমি 37 দিন ব্রয়লার খাওয়ায় যখন পাখির কাছে গেছি, যাই দেখি ডিম, আমি নিজে অবাক হয়ে গেছি। তো 37 দিন ব্রয়লার খাওয়ার পরে এরা ডিম দিছে প্রথমবার। তারপর থেকে আমি চিন্তা করছি যে 30 দিন পর্যন্ত ব্রয়লার খাওয়াবো, লাস্টের যে 15 দিন ডিম আসার আগ মুহূর্তে তখন আমরা লেয়ার ফিড দিব। আমি বিশেষ করে প্রথম আমাদের এলাকাতে কিন্তু ফিডের ওইরকম কোনো দোকানপাট পাওয়া যায় না। তো মুরগি যে লেয়ার মুরগির যে ফিড আছে লেয়ার ওইটা খাওয়াইতাম। এখন যেহেতু আমার কুয়েলের প্যারেন্ট সংখ্যা বাড়ছে, আমরা দূর থেকে কুয়েলের একটা লেয়ার আছে ওইটা নিয়ে আসছি। কুয়েলের লেয়ার খাওয়া। খাবারটা কয় বেলা দিচ্ছেন? আমি ভাই এটা বলতে পারবো, আমি কুয়েলের কোনো বেলা বা নির্দিষ্ট হিসাব করে খাবার দিই না। খাবার পানি দেওয়া আমার পানিটা এনি টাইম দেওয়া থাকে, খাবারটা সকালে এবং বিকালবেলা এক টাইম দেওয়া হয়, এতটুকু। আর পানি এনি টাইম দেওয়া থাকে। আপনি দানাদারটা দিচ্ছেন সকালে এবং বিকালে, খাবারটা দিচ্ছেন, আর পানি হচ্ছে পানি সব সময় দেওয়া থাকে। তাদের প্রয়োজন অনুযায়ী খাচ্ছে পানি, যত কারণে যেহেতু এটা সাইজ অনেক বড়, তাদের শরীরের গরমটা একটু বেশি, সেক্ষেত্রে এদের পানি সব সময় লাগে। আচ্ছা। তো ভাই, এই যে পাখি পালন করতেছেন আজকে 7-8 মাস ধরে, এই 7-8 মাসের মধ্যে আপনি এই পাখিগুলোর কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি পালন করতে গিয়ে? আমি এটা বলতে পারবো, আমি দক্ষ কোনো প্রফেশনাল খামারি না। প্রফেশনাল হইতে পারি এক্সোটিক সেক্টরে। আর এক্সোটিক পশু পাখি যেগুলো আমাদের কাছে আছে, বিশেষ করে এগুলা কিন্তু খুবই শক্ত, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আর পোলট্রি আমি অনেক আগে পালছি, ব্রয়লার পালছি, লেয়ার পালছি। তো ওই হিসেবে এটা আনার পরে আমরা এক্সোটিকের মতো মানে একেবারে কম পরিচর্যা করছি। ওই যে বললাম 3 দিন ব্রোডিং করার পর ওই জিঙ্ক, ক্যালসিয়াম, থায়োবিন এইভাবেই আছে। আমি কখনো অ্যান্টিবায়োটিক খাওয়াই নাই। আর আমার কাছে এখন পর্যন্ত এমন কোনো সমস্যা হয় নাই যে খামারের শেডের পাখি মারা গেল সব, বা একসাথে 20টা পাখি মারা গেল, এমন কখনো হয় নাই। যদি আপনার এটা যে কেউ মাটিতে পুষে, আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সেটা হয়েছে ডিম পাড়া পাখিকে আমি ফ্লোরে দিছিলাম। ফ্লোরে দিলে কি হবে, যেহেতু পাখিটা উঠতে পারে না, তাদের কাজ হয়েছে সারাদিন মাটি কামছানো। তারা কি করে, লিটার সব সময় পা দিয়ে লিটার নাড়াচড়া করে, খাবারের প্রতি মনোযোগ থাকে না, খাবার খাওয়া কমায় দেয় আর ডিমটা কম পারবে। আচ্ছা। সমস্যা এটাই। মানে এই পাখিটা আমার অভিজ্ঞতা অনুযায়ী কেউ যদি ব্রিডিং করতে চায় বা ডিম পাড়াইতে চায়, খাঁচাতে পালতে হবে। আচ্ছা। সাগরে, আমরা এখানে লক্ষ্য করলাম যে আপনার এখানে 3টা কালারের পাখি রয়েছে। অন্যান্য জায়গায় কিন্তু দেখেছি শুধু আমরা সাদা কোয়েল, বাট আপনার এখানে 3টা কালারের। এই কালার সম্পর্কে কি আসলে কোনো জাতের মধ্যে পার্থক্য রয়েছে না একই জাতের পাখি? এখানে 3টা কালারের পাখি হওয়ার কারণ হয়েছে, প্রথমত আমি সাদা পাখিটা সংগ্রহ করছিলাম। তো সাদা পাখিটা সংগ্রহ করার পর আমি সাদা পাখিটা যেহেতু উৎপাদন আগে চলে গেছি, এই সাদা পাখিটাই আমি মার্কেটে মানে যাদেরকে খামারিরা পর্যায়কে আগে ছড়াইয়া দিছি। অনেকেই হয়তো বলতে পারে অনেকে জায়গা থেকে সংগ্রহ করছে, ওইটা আমি জানি না। আমি সাদাটা আগে সংগ্রহ করে সাদাটা দিছি, এখন মাকড়াটা দ্বিতীয় সংগ্রহ করছি, মাকড়াটা দিচ্ছি। এবং আপনাদের মাধ্যমে আজকে আরেকটা পাখি দেখাবো, কটনিক্স। যদি কেউ আফ্রিকার জঙ্গল থেকেও সংগ্রহ করতে পারে, তা আজকে ভিডিও আপনাদেরটা ছাড়ার পর অন্য কেউ একটা ভিডিও করে দেখাক যে তাদের কাছে ওই পাখিগুলো আছে। ও সেই আমার কাছ থেকে বাচ্চা নিবে, কিছুদিন পর বলবে সে আফ্রিকার থেকে আনতে পারে, এতে আমার কোনো কষ্ট নাই। কিন্তু আমার কথা হলো, আমাদের কাছ থেকে কেউ যদি কোনো একটা জাতের পাখি সংগ্রহ করে, মিথ্যা অপপ্রচার দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, যাতে মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি না করে, এটাই আমি চাই। কারণ আমি পাখি সংগ্রহ করার পর আমার অভিজ্ঞতা থেকে পাখির ওজন যদি 400 থেকে 450 গ্রাম আসে, আমি এটাই বলতেছি। আমি এদের 1 বছরে কয়টা ডিম পারে, এটা আমার বাপ দাদা 14 গোষ্ঠী মিলা বলতে পারবে না। কারণ আমি এখনও 365 দিন আমার কাছে পাখির বয়স হয় নাই। আমি যদি তাকে 365 দিন পালি, তাহলেই বলতে পারবো যে 1 বছরে কয়টা ডিম পারে। কারণ এমন আছে পাখি 10 মাস পরে যায় মারা যেতে পারে। আমি তো এটার বৈশিষ্ট্য এখনও পুরোপুরি জানি না। এমন আছে সব পাখির বয়স 10 মাস হবে, মারা যেতে পারে। এটা কথার কথা বোঝানোর জন্য বললাম। সেই হিসাবে 365 দিন বলতে পারবো না। পাখি আমার কাছে যত দিন আছে রেগুলার ডিম পারতেছে। আচ্ছা আচ্ছা, এটা 1-2 বছর গেলে আসলে বোঝা যাবে যে আসলে বাণিজ্যিকভাবে কতটুকু সম্ভাবনা রয়েছে যে সে কন্টিনিউ ডিম দিয়ে তাকে লং লাস্টিং টিকানো যায় কিনা। ডিম কন্টিনিউ দিবে, কিন্তু আসলে কতদিন পর্যন্ত সে বাইসা থাকবে, হ্যাঁ টিকা থাকবে, এটা আসলে 2 বছরের অভিজ্ঞতা হইলে বোঝা যায়। কিন্তু আমরা এটা বলতে পারি, ডিমের জন্য লাভজনক হোক বা না হোক, বাট মাংসের জন্য এটা খামারিরা পালন করতে পারে। এটাতে অনেক বিশেষ কথা আছে। যেমন হয়েছে, অনেকেই কিন্তু কোলেস্টেরল ছাড়া, মানে যাদের ডায়াবেটিস আছে, কুইলের মাংস তাদের জন্য উপকারী একটা মাংস। সেক্ষেত্রে জাপানি কুইল কিন্তু অনেকেই মনক্ষীণতা থেকে খাইতে চায় না, যে ছোট্ট একটা পাখি কী খামো,
কিন্তু এই পাখিটা সিরিয়াসলি আমরা জবাই করে খাইছি, তো যদি কেউ জবাই করে মানে এটা বলতে পারবো 3টা পাখি 1 কেজি হয় প্রসেস করার পর। শুধু ফ্রেশ মাংস 1 কেজি, আর 1 কেজি মাংস কিন্তু কম না। যারা বাজার থেকে মাংস কিনে 1 কেজি হাফ কেজি, গ্রামের সাধারণ পরিবার যারা আছে আমাদের মতো যারা কিনে 1 কেজি, আর 1 কেজি মাংস 3টা পাখি থেকেই হয়ে যায়। কেউ যদি চায়, বিশেষ করে অনেক প্রবাসী আছে, দেশে থাকে না, বাড়িতে বাবা মা আছে, বা অনেক চাকরিজীবী আছে যে বাড়িতে বাবা মা আছে, অনেক দূরে চাকরি করে, যদি 10টার মতো পাখি থাকে, ছোট্ট একটা ইনকিউবেটর থাকে, তার যে ঘরের যে মাংসের চাহিদাটা আমি মনে করি আর অন্য কিছু কিনতে হবে না। আর এটার মাংস আমি নিজে খাইছি, নিজে আনছি বা সংগ্রহ করছি বিধায় ভালো বলতেছি না। যদি কেউ খায় সে বলতে পারবে আসলে কতটুকু ভালো লাগে। এখন যদি কারোর রুচির পার্থক্য থাকে, হয়তো আমার রুচিতে ভালো লাগছে, আমি এই কারণে ভালো বলতেছি। আচ্ছা, যেরকম আপনার এই পাখিটার ওজন বলেন যে 400 থেকে 450 গ্রাম হয়, যদি আমরা 400 গ্রামও ধরি তাহলে 2টা কোয়েল পাখি দিয়ে কিন্তু একটা সোনালী মুরগি বাজার যেটা পাই আমরা বড় সাইজের 800 থেকে 900 গ্রাম, তাহলে 2টা কোয়েল পাখি কিন্তু একটা মুরগির সমান হয়ে যায়। ওইটা আমি সঠিক কীভাবে বলবো জানি না, কিন্তু আমি এটা বলছি যে 3টা পাখি 1 কেজি হয়। আর বাজারে বলি বা আমাদের ঘরে যে দেশি মুরগি আছে বা সোনালী মুরগি আছে, এটা 3 মাস পরে যায় জবাই করলে 1 কেজি মাংস পাইতে কতটুকু হয়, এটা তো আমরা যারা নিচ্ছি তারা জানে। সাগর, আমরা ওইদিকে না যাই, আপনি বলেছিলেন যে 3 নাম্বার যে পাখিটা দেখাবেন যেটা কেউ দেখাতে পারবে না, চ্যালেঞ্জ, সেই পাখিটা একটু দেখতে চাই। ওটা বাহিরে আছে, আমরা দেখাচ্ছি। আচ্ছা। ওটা কটনিক্স, ওইটার একটা বিশেষ ফায়দা আছে। এই যে কিছুক্ষণ আগে আপনি একটা কথা বললেন, যদিও এটা ডিমের জন্য না হয় মাংসের জন্য হবে, ওই পাখির ব্যাপারে এটা বলতে পারবো, যদিও মাংসের জন্য না হয় ডিমের জন্য হবে। কারণ ডিম পাড়াইতে গেলে একটা খাবারের হিসাব করতে হবে, যে মাংস তোর হিসাব না, যত খাবে তত ওজন আসবে, আমি মাংস বিক্রি করতে পারবো। কিন্তু ডিমের ক্ষেত্রে হয়েছে যে কয় টাকার খাবার খাইলো আর একটা ডিম মার্কেটে কয় টাকা বিক্রি করতে পারলাম। আমার কাছে ওই কটনিক্স পাখিটা যেটা আছে, এটাও 2টা কাজে লাগবে। একটা হচ্ছে শৌখিনতার, বিভিন্ন কালারের হয়ে থাকে, যারা কালার প্রেমী আছে, পশু পাখির ভিতরে কালার খুঁজে, তাদের জন্য ওই পাখিটা। দ্বিতীয়ত হয়েছে পাখিটার সাইজে আপনার 2 থেকে 250 গ্রাম, খাবার খাবে জাপানি কুয়েলের মতো, ডিমও পারবে রেগুলার। আচ্ছা, তাহলে ডিমের সাইজটা তো নিঃসন্দেহে বড় হবে। ডিমের সাইজটা কিছুটা বড়, একেবারে এটার মতো না, যেহেতু পাখি এটা তো একটা জিনিস তার শারীরিক গঠনের সাথে মিলবে, ওইটা ডিমের পার্সেন্টেজটা বেশি, রেগুলার ডিম পাবে। মানে আমি নিজে রিসার্চের জন্য একটা পাখি আমি ভাবছিলাম যে কেমন ডিম পারে, একটা পাখিকে আমি অনেকদিন আলাদা একটা খাঁচায় রাখছিলাম, যেই কয়দিন হয়েছে এই কয়দিনই ডিম পাইছি, একটা দিনও মিস হয় নাই ডিম পারতে, একদম নিয়মিত ডিম পেয়েছি। হ্যাঁ নিয়মিত ডিম পাইছি, এবং তাকে যদি ভালো খাবার দেন জাপানি কোয়েলের থেকে বড় ডিম পারে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে সাগর ভাই আপনি এই ইউরোপিয়ান যে কটনিক্স পাখি রয়েছে, কোয়েল পাখি, এর বেশ কয়েকটা জাত নিয়ে আপনি কাজ করতেছেন। হ্যাঁ, কটনিক্স পাখির আমার কাছে বেশ কয়েকটা জাত আছে। সাদাটা অনেকের কাছে দেখে থাকবেন, কারণ এই সাদাটা আমি আগে সংগ্রহ করছিলাম, সাদাটা অনেকের আমি দিয়েছি। আচ্ছা। এখন বাকি যে জাতগুলো আছে এগুলোও সবার মাঝে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে এটাই বলতেছি, আমি যেই কথাগুলো বলছি এটা আমার অভিজ্ঞতা। এখন আমার কাছ থেকে কেউ পাখি সংগ্রহ করে নিজের ভিউয়ের জন্য বা নিজের ভাইরাল হওয়ার জন্য যদি কেউ মিথ্যা বলে, সেক্ষেত্রে আমার কিছু করণীয় নাই। আমি যতটুকু জানি এতটুকুই বলছি। যেমনভাবে বলছি যে পাখি 1 বছরে কয়টা ডিম দেয়, এটা আমার দাদাও বলতে পারবে না, কারণ আমার কাছে 1 বছর হয় নাই। আমি যতটুকু জানছি এতটুকু বলার চেষ্টা করছি। এবং যারা আমাদের ভিডিও দেখে, আপনি নিজেও জানেন যে আমরা এক্সোটিক নিয়ে কন্টেন্ট তৈরি করি, যারা আমার ভিডিও দেখছে তারা জানে প্রত্যেকটা পাখির যে অভিজ্ঞতাটা আমার হয়েছে শুধু এতটুকুই, বেশি বলার মতো আমার কোনো ওয়ে নাই। বা এটা আমার এমন না যে পাখি বেচতে হবে, করতে হবে, আমার সংসার চালাইতে হবে, এমন কিছু না। এটা আমি নিজে শখের বসে করছি, এই কারণে এক্সোটিক্স নিয়ে করতেছি। কারণ 2 বছর অপেক্ষা করে দেখা যাচ্ছে কোনো পাখি থেকে একটা ডিমও পাওয়া যায় না। আচ্ছা সাগর ভাই, আপনি আসলে মূলত শখ থেকে পাখি লালন পালন শুরু করেছেন। আপনার এখানে আমি 4-5 বছর আগে আসছিলাম কালিম পাখির ভিডিও করতে। আচ্ছা, সেই কালিম পাখির খামার তো এখন নাই, বন্ধ হয়ে গেছে, কিন্তু এর পরবর্তীতে আপনারা বিভিন্ন কালিম পাখি নিয়ে শৌখিন বিষয় নিয়ে কাজ করেছেন। কালিম পাখি, এটা যখন আমি স্টুডেন্ট থাকতাম তখন কালিম পাখি শুরু করছিলাম। তখন তো আমি বাংলাদেশের নিয়মকানুন সম্বন্ধে বুঝতাম না বা জানতাম না। যেহেতু আপনি কালিম পাখির কথা উল্লেখ করছেন, অনেকে এখনও আপনার ওই ভিডিও থেকে আমাকে ফোন দেয় কালিম পাখির জন্যে। বিশেষ করে ওইটা আমি যখন শুরু করতাম একদম ছোটো বা স্টুডেন্টস ছিলাম। যখন আমি এক্সোটিক্স নিয়ে কাজ করছি, বাংলাদেশে কিছু নিয়মকানুন আছে, ব্যাপকভাবে অনেক পাখি পালতে গেলে লাইসেন্স বা অনুমোদন নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমি যখন এটা নিয়ে কাজ করা শুরু করলাম, তখন জানতে পারলাম বাংলাদেশে যে দেশীয় পাখি যেগুলো আছে এগুলো পালন করা আমাদের জন্য ঠিক না বা নিষেধ। তো ওই যেদিনকে জানতে পারলাম তখন থেকে আমি কালিম পাখি আমার কাছে যেগুলো ছিল উন্মুক্ত অবস্থায় এদিক সেদিক মানে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ আমি পাখির প্রতি আর কোনো নাই, যেহেতু অবৈধ জিনিস নিয়ে আমরা কখনো কাজ করব না, সেক্ষেত্রে আমি কালিম পাখি বাদ দিয়ে দিছি। এখন যারা আমাকে নক করতে চান তারা আশা করি নক করবেন না, কারণ আমি কালিম পাখি করি না। এবং তখন বাংলাদেশে এই এক্সোটিক্সের এই বিভিন্ন ধরনের এক্সোটিক এই পরিমাণ ছিলও না, এখন যত দেখতে পাচ্ছি। তো সকলের উদ্দেশ্যেই করব, এমন কিছু করবেন যেটা দিয়ে আপনার মাংসের চাহিদা বা নিজের সংসারে ডিমের চাহিদাও পূরণ করতে পারতেছেন, লাভও হইতেছে।
আচ্ছা, সাগর ভাই আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যদিও শৌখিন ভাবে পালন করার জন্য এনেছিলেন, বাট এখন তো বাণিজ্যিকভাবে বাংলাদেশের বিভিন্ন খামারিদের হাতে বা অনেক যারা শৌখিন ক্রেতা রয়েছে তাদের হাতে আপনি পাখিগুলো তুলে দিচ্ছেন। তো যেহেতু এখন বলা যায় বাণিজ্যিকভাবে আপনি পালন করতেছেন, সেই ক্ষেত্রে এই পাখি লালন পালন করে আপনি আসলে কতটুকু লাভবান হচ্ছেন? ভাই আমি এটাই বলবো, আমার কোনো লাভ লস যদি হিসাব করে অন্য কেউ, তাহলে তার সে লস হবে। কারণ আমার লাভ লসটা হয়েছে যে আমি নিজে শখ থেকে সংগ্রহ করছি। আমি তো বললাম আমি জানতামও না যে পাখির ওজন কতটুকু হবে। একটাই উদ্দেশ্য ছিল, উঠতে পারবে না, পাখি থাকবে, বাচ্চাদেরকে কেউ কিনা দিল, পাখি উড়া যাবে না, ওইটা উদ্দেশ্য ছিল। আনার পরে দেখি ওজন আসতেছে। আমাদের এখানে দেখছেন এটা আমি ঘরের ভিতরে রাখা, আশা করি কুয়েল পাখি এই ধরনের ঘরে কেউ রাখে না। আমি মূলত থোয়ার জায়গা নাই, আমরা তো এক্সোটিক্স নিয়ে কাজ করি, আমাদের প্রত্যেকটা শেড ছোটো ছোটো শেড থাকে, দুইটা পাখি থাকে, 2-4টা পাখি। তো বাণিজ্যিকভাবে সম্ভাবনাটা আমার ক্ষেত্রে লাভ হবে না, কারণ আমার ওই রাখার ক্যাপাসিটি নাই। আমার ওই পরিমাণ যে একটা বাণিজ্যিক কিছু করতে হলে 2-5টা দিয়ে বাণিজ্যিক হয় না কখনো। বাণিজ্যিক করতে হলে হিউজ করতে হবে, আপনার প্রতিনিয়ত 2-4-5 হাজার বাচ্চা ফুটাইতে হবে, ওইটা মার্কেটে মাংসের আকারে বিক্রি করতে হবে। এটা যারা প্রফেশনাল বাণিজ্যিক খামার করতেছে তাদের জন্য নিঃসন্দেহে লাভ হবে। আচ্ছা, এই পাখি নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে? এটা নিয়ে আমার কোনো পরিকল্পনা নাই, এবং নেক্সট টাইম আমরা যেগুলো করি আমাদের কোনো পাখি নিয়ে পরিকল্পনা থাকে না। আমার কথা হচ্ছে লিগ্যাল কথা, কারণ আমি এই পাখি এখন করতেছি, এটা আমার শখ। আমি নিজের শখের জন্য 20টা রাইখা নতুন আরেকটা জাত সংগ্রহ করব। আমি বাণিজ্যিক করার মতো আমার জায়গা নাই। যদি একটা পরিকল্পনা করে রাখছি আমি আলাদা একটা শেডের জন্য, যদি ওই শেড রেডি করতে পারি, তাহলে এই পাখি পরিকল্পনা হয়েছে যে আমার এখান থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হবে এগুলো আমি এলাকাতে যারা বেকার আছে তাদেরকে দিব, আমার খরচ থাকবে, তাদেরকে খাবার দিব, আমি তাদের কাছে পাখি উৎপাদন হবে, ওই পাখি আমাকে রিটার্ন দিবে, ওটা মাংস প্রসেস করে ঢাকাতে বিক্রি করব বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে। এটা পরিকল্পনা, কিন্তু তাছাড়া আমার এখনও জায়গা নির্ধারণ হয় না, এখনও নির্দিষ্টভাবে বাণিজ্যিকভাবে যে করতে পারবো এটা আমার জানা নেই। আচ্ছা সাগর ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যারা আপনি সফল হন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। দোয়া আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।